নমস্কার, ওয়েলকাম টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আম আজকে একখানা খুব ইন্টারেস্টিং টপিক আমি ডিসকাস করব আপনাদের সাথে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা এই প্রবণতাটা ফিল করেন যে কোনো একজন এক্সপেরিয়েন্সড লোকের সাথে ডিসকাস করে নিই, তাহলে পরে সে হয়তো আমাকে কারেক্ট ডিরেকশনে নিয়ে যাবে। বা আমরা যখনই ক্যারিয়ার বা কোনো একটা জিনিসের ব্যাপারে কোনো একজন মেন্টরকে সিক করি, তখন আমরা চেষ্টা করি যে এরকম একজন খুবই অভিজ্ঞ লোকের সাথে কথা বলতে বা খুবই বয়োজ্যেষ্ঠ কারো সাথে কথা বলতে। এবং অনেক সময় আমরা আমাদের বাবা-মার কাছেও আ মানে সেই সাজেশনের জন্য এগিয়ে যাই। এটা কখনোই নয় যে এইটা ভালো আইডিয়া নয়। এটা মধ্যবিত্ত যেকোনো পরিবারের ক্ষেত্রে বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রেও এটা সবসময়ই প্রযোজ্য যে আমাদের বাবা-মারাই আমাদের ১ম সাজেশনের জায়গা, ১ম রেফারেন্স পয়েন্ট। কিন্তু ধরে নিন একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে সিচুয়েশন চেঞ্জ হয়েছে। কেউ যদি আপনাকে ১৯৭০ বা ৮০ র দশকের সিচুয়েশনে তারা কিরকমভাবে সিচুয়েশনের সাথে কোপ করেছেন সেটার যদি গল্প আপনাকে বলেন বা সেটার আইডিয়া যদি আপনার সাথে শেয়ার করেন, বা যারা কিনা ২০০০ সালের আগে নিজেদের পড়াশোনা করেছে এবং আইআইটি ক্র্যাক করেছে বা এরকম টাইপের কোনো অ্যাচিভমেন্ট করেছে, সেইখানকার যদি স্টোরি আপনাকে বলে, তাহলে পরে কি আপনি আজকের দিনে সেটার সাথে রিলেট করতে পারছেন? কোভিডের পরে ডিজিটাল মিডিয়াতে স্টাডি মেটেরিয়ালস আসা থেকে শুরু করে যেকোনো রকমের জিনিসপত্র যেরকমভাবে আ একখানা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করে দিয়েছে, যেখানে কিনা বড়লোকের সন্তান, মধ্যবিত্তের সন্তান এবং গরিবের সন্তান যে কিনা পড়াশোনার জন্য টাকাটা দিতে পারে, সেই সকলেই যেমন একখানা সেম প্ল্যাটফর্মে চলে এসে সেম রকম জ্ঞান অর্জনের সক্ষমতায় চলে এসছে, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। আগে বইয়ের অ্যাক্সেস আ কম ছিল। আগে কলেজে সিট নাম্বার কম ছিল। এখন অসংখ্য কলেজ, ব্যাঙের ছাতার মতন কলেজ তৈরি হয়ে গেছে এবং সেই সমস্ত জায়গায় বিভিন্ন রকমভাবে লিস্ট লাইব্রেরি ফেসিলিটিটা রয়েছে এবং ইন্টারনেটের থ্রুতে আপনি যেকোনো জিনিসের ব্যাপারে কোনো একটা নলেজ, জাস্ট একটা কোয়েশ্চেনের ব্যাপারে কোনো ছোট নলেজ আনসার মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই আপনি জেনে নিতে পারেন। যেটা কিনা আগেকার দিনে এতটা সহজ ছিল না। আপনাকে হয়তো বইটা খুঁজে বের করতে হতো যে কোন বইয়ের মধ্যে এই ইনফরমেশনটা রয়েছে, সেটার কোন চ্যাপ্টারের মধ্যে কোথায় গিয়ে কত নম্বর পাতায় এই ইনফরমেশনটা রয়েছে, আপনার সেটা জানা থাকা দরকার ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য, যেটা কিনা এখনকার দিনে নয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আম সকল সময় যে বয়োজ্যেষ্ঠদের থেকে সাজেশন নিলে পরেই হয়ে যাবে খুব ভালো, সেটার কোনো মানে নেই। এবারে আর কি জিনিসপত্র চেঞ্জ হয়েছে? শুধু কি জ্ঞানের নেচারটা চেঞ্জ হয়েছে? এখন তো ইকোসিস্টেমটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা ধরে নিন আগেকার দিনে যেরকমভাবে পড়াশোনা করে এসছিলাম, মানে আমি বলতে পারি যে আজ থেকে ঠিক আম ১৫-১৬ বছর আগে যখন আমার গ্র্যাজুয়েশনটা শেষ হয়েছিল, সেই সময় যেরকমভাবে পড়াশোনার পদ্ধতি ছিল এবং যেরকমভাবে যতটা রিসার্চ এক্সপোজার একটা ব্যাচেলার্সের স্টুডেন্ট পেত, এখন কি তার থেকে কি অনেক বেশি রিসার্চ এক্সপোজার লোকজন পাওয়া শুরু করেছে? ইভেন এক মানে ৩০-৩৫ বছর বয়সের একজনের পক্ষে কি আ একজন ২৫ বছরের ছাত্র বা ছাত্রীর যা রিসার্চ এক্সপেরিয়েন্স তার মধ্যে কম্প্যারিজন করলে পরে কি ডিফারেন্স পাওয়া সম্ভব? যদি আপনি এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেন, তাহলে পরে আমি বলব হ্যাঁ। কেন? কারণ যখন কেউ বিদেশে পড়াশোনা করে থেকেছে বা কিছু একটা করেছে, তখন তারা কিন্তু হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স অনেক ছোটবেলার বয়স থেকেই অর্জন করতে শুরু করেছিল। তার জন্য তাদের এই পার্টিকুলার ক্যাপাবিলিটিটা অনেকটাই হাই রয়েছে টু অ্যাডাপ্ট টু নিউ এনভায়রনমেন্ট, মানে নতুন এনভায়রনমেন্টে নিজেকে অ্যাডাপ্ট করে নিয়ে সেখান থেকে আ জ্ঞান অর্জন করে সেটাকে আরো এপ্লাই করা। তো বিদেশ বিভুঁইয়ে অ্যাপ্লাইড সেন্স অফ নলেজ বা অ্যাপ্লাইড নলেজটাকে বা অ্যাপ্লাইড সায়েন্সেস গুলোকে অনেকদিন ধরেই ভালো রকমভাবে এপ্লাই করা হচ্ছে, মানে শেখানোর পদ্ধতি হয়েছে। আমাদের ভারতবর্ষে অনেক সময়তেই অনেক জায়গাতেই আপনারা কমপ্লেইন শুনে থাকবেন যে মুখস্থ বিদ্যা এবং জ্ঞান মুখস্থ করে পরীক্ষার খাতায় লেখার উপরে অনেক বেশি ইম্পোর্টেন্স দেওয়া হতো এবং আমি সাউথ ইন্ডিয়াতে অনেকটা সময় থেকেছি। সেখানটাতে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখেছি যেখানে কিনা মুখস্থ বিদ্যার উপরে ফাইনাল এক্সামের কোয়েশ্চেন পেপার সেট হচ্ছে এবং সেটা আমার কাছে খুব ডিমোরালাইজিং ছিল। কারণ বাচ্চারা
মুখস্থ করে বমি করে একটা খাতায় ভর্তি করে তো মার্কস তো তুলে আনবে, কিন্তু তারা কতদূর কি শিখতে পারছে না পারছে সেটার কোনো ঠিক ছিল না। তবে এই মুহূর্তে কনসেপ্ট বিল্ডিংটার উপরে ইম্পর্টেন্স দেওয়াটা খুব দরকার, এবং সময় সাপেক্ষে কি শিখছে সেটার উপরেও ইম্পর্টেন্স দেওয়াটা দরকার। আজ থেকে ২০ বছর আগে কীরকমভাবে জিনিসপত্র করা হতো এবং আজকে কীরকমভাবে জিনিসপত্র করা হয়েছে তার মধ্যে ডিফারেন্স রয়েছে। যেমন ধরে নিন, একটা কোনো সিম্পল জিনিস বলছি। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আজ থেকে আ আ ৩০-৩৫ বছর আগে যেরকমভাবে অ্যাকাউন্টিং মেথডোলজিস ইউজ করতেন, এখন হয়তো উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ এক্সেল এবং তার সাথে আরও বিভিন্ন রকমের যেসব কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের যে টুলগুলো ডেভেলপ হয়েছে ওভার দ্য লাস্ট 5-10 ইয়ার্স, সেগুলোকে ইউজ করে জিনিসপত্র অনেক তাড়াতাড়ি করতে পারবে। অনেক ইজিলি অনেক অ্যানালিসিস তাদের পক্ষে করে ফেলা সম্ভব, যেটা কিনা আগে সম্ভব ছিল না। তার জন্য এই যে ফাস্ট ফরওয়ার্ড ট্রেডমিলে যে উঠে হাইপার স্পিডে যে দৌড়ানোর যে সক্ষমতাটা, এই জিনিসটা কিন্তু আপনাকে তৎকালীন কোনো এক্সপেরিয়েন্সড লোকই বলতে পারবে, এবং যে কিনা এই জার্নিটাতে আপনার থেকে হয়তো ১-২ বছর এগিয়ে রয়েছে, সেরকম লোকজন হয়তো আপনাকে অনেক বেশি ভালো গাইড করতে পারবে অ্যাবাউট টেকনিক্যাল ডিটেলস রাদার দ্যান ব্রড ফিলোসফিক্যাল ডিটেলস, যে কীরকমভাবে জিনিসপত্রগুলো করলে পরে ইজিলি সাকসেস পাওয়া যেতে পারে, বা কোনোরকমভাবে অ্যাপ্রোচ করলে পরে আপনি তাড়াতাড়ি গোলে পৌঁছে উঠতে পারবেন। এবারে এটার আরেকখানা ইম্পর্টেন্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে গিয়ে কোভিড যখন হয়েছিল তখন অনেক ক্ষেত্রেই দেখা গেছিল যে আম বড় ডাক্তাররা যারা কিনা ইমিডিয়েটলি রিসেন্ট টাইমসে পেশেন্ট লেভেলে প্র্যাকটিস করেন না, তারা অনেক সময়ই ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছিল যে এই জিনিসটাকে কীরকমভাবে ট্রিট করব। কিন্তু সেক্ষেত্রে জুনিয়র ডক্টররা অনেক বেটার পারফর্ম করছিল, কারণ তারা রেগুলারলি ওপিডিতে মানে আউট পেশেন্টস ডিপার্টমেন্টে পেশেন্টস ডিল করছে। ওই যে নতুন রক্ত, নতুন জ্ঞান এবং প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স ওই সময় থাকাটা তাদের জন্য খুব অ্যাডভান্টেজিয়াস হয়ে গেছিল, এবং তারা আমাদের দেশের তথা সারা বিশ্বেই লোকজনকে অনেক বেশি হেল্প করতে পেরেছেন রাদার দ্যান অভিজ্ঞ ডাক্তার যারা কিনা হয়তো অনেকদিন ধরে তাদের চেম্বারের বাইরে পাই রাখেননি। তারা হয়তো একমাত্র কখনো সার্জেন, যে কিনা হয়তো ১০,০০০ খানা সার্জারি করেছে, কিন্তু লাস্ট ১-২ বছরে সে সার্জারিই করেনি। সে হয়তো অনেকগুলো নতুন আপডেট মিস আউট করে গেছে। এই জিনিসপত্রগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো কিনা খেয়াল রাখা উচিত। তো এই ক্ষেত্রে আমাদের একখানা খুব পুরাতন কনসেপ্ট আছে, ওল্ড ইজ গোল্ড। তো ওল্ড ইজ গোল্ড ইজ টু সাম এক্সটেন্ট ট্রু। এটাকে নেগেট করা বলা হচ্ছে না, এটাকে একদম নাকচও করা হচ্ছে না, কিন্তু আপনাদেরকে একটা ফিল্টার বসাতে হবে। একটা ফিল্টার বসাতে হবে যে ওল্ড ইজ গোল্ড অনলি আন্ডার সার্টেন কন্ডিশনস, অ্যান্ড ইফ মাই কোয়ারি বা আপনার যে জিজ্ঞাসা বা আপনার যেই জিনিসটা নিয়ে অ্যাডভাইস দরকার, সেটা যদি অনেক বেশি মানে সময়ের ব্যাপারে খুব রিসেন্ট সময়ের সমস্যা হয়, বা যেগুলোর যেই টেকনিক্যাল অ্যানালিসিসগুলো বা টেকনিক্যাল নলেজ নো হাউটা রিসেন্ট টাইমসে যারা এই জিনিসপত্রগুলো শিখেছে তাদের পক্ষেই আপনাকে শেখানো সম্ভব, তাহলে পরে তাদের কাছেই আপনাকে যেতে হবে। আপনি যারা কিনা অনেক বছর আগে কোনো কিছু ফেল অ্যান্ড সাকসেস ফেলের সাইকেলের মধ্যে দিয়ে কোনো একটা জিনিস শিখেছে, তাদের কাছে থেকে আপনি শিখে বা বুঝে উঠতে পারবেন না। তো এক্ষেত্রে আরেকখানা খুব মজার জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো অনেকেই অনেকেই আছে, আমরা বাঙালিদের মধ্যে এই টেনডেন্সিটা যথেষ্টই রয়েছে যে আমাদের অনেকেই আছে যারা কিনা বিদেশে যেতে চাই। এবার বিদেশে যাওয়ার জন্য আমরা অনেকেই ইউএসএতে সেটেল হতে চাই। এবারে ইউএসএতে সেটেল হওয়ার জন্য যেই গল্পটা এখনো রয়েছে, আমি জানি না আপনাদের মধ্যে কতজন এই জিনিসটা নিয়ে চর্চা করেন, বাট আজ থেকে ১০-২০ বছর আগে যারা গেছে, তাদের সাথে আজকের দিনে ইউএসএতে সেটেল হওয়ার স্ট্রাগলটা কতটা মাত্রায় বেশি, সেটার ব্যাপারে কি আপনাদের কোনো আইডিয়া আছে? সেই সময় যারা যেত, তারা একখানা সময়ের টাইমলাইন পেত গ্রিন কার্ড পাওয়ার জন্য, যে এত বছর থাকলে পরে সে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং তারপরে কোয়ালিফিকেশান এসে গেলে পরে সেটা পরীক্ষাটায় যদি পাস করে যায় তাহলে পরে সে গ্রিন কার্ড পেতে পারে, এবং তারপরে সার্টেন পিরিয়ডের পরে যখন অ্যাপ্লাই করবে সিটিজেনশিপের জন্য তখন সে পেতে পারে। আজকালকার দিনে এই H-1B বলে যেই ওয়ার্ক ভিসাটা রয়েছে ইউএসএর, সেইটার জন্যেই
ওয়েটিং লিস্ট এমন হয়ে দাঁড়িয়েছে যে সেই ওয়েটিং লিস্টটা ৫০ বছর বা ১০০ বছরেও শেষ করা সম্ভব নয়। তাহলে পরে সেই মানুষগুলো যারা H-1B র জন্য অপেক্ষা করছে তারা কবে আ পার্মানেন্ট রেসিডেন্সি পাবে বা গ্রিন কার্ড পাবে এবং তারা কবে সিটিজেন হতে পারবে? এটা অলমোস্ট একখানা ইম্পসিবল টাস্ক টু ফ্যাথম। তো এইজন্যই আমরা এই মাইন্ডসেটটা মাথায় নিয়ে চলবো যে আমরা নিঃসন্দেহে আমাদের গুরুজনদের কাছে যারা সিনিয়র তাদের কাছে কিছু সাজেশন ফিলোসফিক্যাল সাজেশনস এর জন্য ডেফিনিটলি যাবো। তাদের থেকে লাইফের হার্ড ট্রুথ গুলো নিঃসন্দেহে জানবো। কিন্তু আমাদের যদি কন্টেম্পোরারি এবং টেকনিক্যাল নলেজ নো হাউ এর দরকার হয়, কিরকমভাবে কি করলে পরে আজকের দিনে কাজটা করে, সেইটার জন্য আমাদেরকে তাদেরকেই কনসাল্ট করতে হবে যারা আমাদের সেই সেম স্ট্রাগলটা লাস্ট কয়েক বছরের মধ্যে করে এগিয়ে গেছে। এবং এই যে টাইম গ্যাপটা যে কতদিন আগেকার লোকজন আমাদেরকে রিলেভেন্ট সাজেশন দিতে পারবে, এই টাইম গ্যাপটাও কিন্তু ধীরে ধীরে অনেক সংকুচিত হয়ে যেতে থাকবে। তার কারণ কি? অ্যাডভেন্ট অফ এআই বা এআই এর এখন মাস ইউজেজের জন্য যেইভাবে জিনিসপত্রগুলো করা হতো আজ থেকে ৩-৪ বছর আগে বা ৫ বছর আগেও, মানে আমি আমার পিএইচডির সময়ও যেরকমভাবে আম আ লিটারেচার রিভিউ, লিটারেচার সার্ভে এটসেট্রা করেছি, আজকালকার দিনের যারা পিএইচডি স্টুডেন্ট তারা এআইকে ইউজ করে অনেক সিস্টেমেটিক ওয়েতে অনেক ইজিলি নিজেদের লিটারেচার সার্ভে, লিটারেচার রিভিউগুলোকে করতে পারে। আমাদের সময়ের থেকে আরও আগে যেমন জার্নালের থেকে পেপার খোঁজাটাই একখানা বিশাল বড় টাস্ক ছিল। আমাদের সময় জার্নাল থেকে পেপার খোঁজাটা টাস্ক ছিল না অত বেশি, কিন্তু আমাদেরকে পুরোটা পড়তে হতো। আর এখনকার দিনে লোকজন এআইকে ইউজ করে সেই কাজটাকে আরও ছোট করে এনেছে যাতে কিনা আপনাকে একটা পেপার পড়ার জন্য ঘন্টার পর ঘন্টা দিতে হবে না। আপনি এআই এর ইউজ করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে সেই জিনিসটাকে এতটাই কনসাইজ করে আনতে পারবেন যাতে করে আপনার এই কাজটা ১৫-২০ মিনিটের একখানা রিডিং প্যারাগ্রাফ, ২-৩টে প্যারাগ্রাফ পড়লে পরেই আপনার পেপারটা জিস্ট জানা হয়ে যাবে। সেটাতে কি নলেজ দেওয়ার আছে সেটা আপনার জানা হয়ে যাবে। তার জন্য থিংস হ্যাভ বিকাম ভেরি মাচ কনসাইজ এবং ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম ওল্ডার টাইমস। এই জিনিসটাকে মাথায় নিয়ে আমাদের চলতে হবে। তো আই হোপ যে এই মাইন্ডসেট চেঞ্জটা আপনাদেরকে অনেক হেল্প করবে এবং আশা করি আপনারা সকলে এই পুরো মেন্টাল মডেল সিরিজটা যেটা আমি বানালাম এটার থেকে নিজেদের জন্য কিছু নোটস ডায়েরিতে বানিয়ে নিয়েছেন। এই নোটসগুলো কিন্তু আপনাদের মাঝের মধ্যে ৬ মাসে ১ বছরে একবার ঝালিয়ে নিতে হবে। এই জিনিসটা আমি আমার কিছু বন্ধুদের এবং কিছু আত্মীয়স্বজনকেও জিজ্ঞাসা করে দেখেছি। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে, "ও তুমি এই কথাটা বলছো তাহলে পরে তুমি কি এই ভিডিওটা দেখোনি? নাকি তুমি এই ভিডিওটা দেখে তারপরে যেটা থেকে যেটা টেক হোম মেসেজ ছিল সেটাও ভুলে গেছো?" তো এটাই হচ্ছে কি ঘটনা যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো একটা জিনিস শিখছি সেটার থেকে যদি ২-১টা পয়েন্ট যদি আমরা আমাদের কাছে লিখে রাখি, মূল শিক্ষাটা যদি লিখে রাখি এই ১৩-১৪ মিনিটের ভিডিওর মধ্যে থেকে একখানা জিস্টটা যদি লিখে রাখি তাহলে পরে আমাদের মাঝের মধ্যে রিভাইজ করলে পরে ডিসিশন মেকিং অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি স্মুথ হবে এবং বহুত এফেক্টিভ হবে। আমরা লোকজনের কাছে খুব ইন্টেলিজেন্ট সাউন্ড করতে পারি, আমরা ইন্টারেস্টিং লোক হয়ে যাব এবং দ্যাট ইজ আ বিউটিফুল অ্যাডভান্টেজ ইন টুডেজ ডে অ্যান্ড এজ। আই হোপ আপনারা সকলে এই সিরিজটা থেকে অনেক মানে ভালো ইনপুটস পেয়েছেন এবং আই অ্যাম শিওর যে এখন কতজন দেখেছে এই ভিডিওগুলোকে আমি তার একটা পরিসংখ্যান আমার কাছে আছে। কিন্তু আমি জানি যে আসন্ন দিনে এই ভিডিওগুলো লোকের জন্য আরও অনেক দুর্মূল্য রহস্যের সঞ্চার করে দেবে, যেই জিনিসপত্রগুলো তাদের লাইফের অনেকগুলো জট ছাড়াতে হেল্প করবে। এই আশা এবং ভরসার সাথে আজকের ভিডিওটাকে শেষ করছি। আশা করি লাইক এবং কমেন্ট করবেন ভিডিওগুলোকে। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।